Hello everyone, welcome to my channel Economics Simplified. আজকে ডিসকাস করব চেঞ্জ ইন সাপ্লাই অর এটাকে আমরা অল্টারনেটিভলি বলে থাকি শিফটস অফ সাপ্লাই কার্ভ। দেখো ডিমান্ড চ্যাপ্টারে যেমন আমরা পড়েছিলাম দুভাবে, একটা হচ্ছে তোমার চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, আর একটা বলেছিলাম চেঞ্জ ইন ডিমান্ড বা শিফটস অফ ডিমান্ড। সেম ব্যাপার এখানেও, চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড অ্যান্ড চেঞ্জ ইন সাপ্লাই। আমার আগের আলোচনায়, আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড বা মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ। আজকে আমি আলোচনা করছি চেঞ্জ ইন সাপ্লাই বা শিফটস অফ সাপ্লাই কার্ভ। দেখো বুঝতেই পারছো, শিফটস অফ সাপ্লাই মানে হচ্ছে সাপ্লাই কার্ভটা এন্টায়ারলি প্যারালালি শিফট করছে। এবারে শিফটটা ডান দিকে হতে পারে, শিফটটা বাঁ দিকে হতে পারে। যদি টোটাল সাপ্লাই কার্ভটা প্যারালালি ডান দিকে শিফট করে তখন সেটাকে বলবো ইনক্রিজ ইন সাপ্লাই। তাহলে আর যদি সাপ্লাই কার্ভটা টোটালি বাঁ দিকে প্যারালালি শিফট করে তাহলে বলবো ডিক্রিজ ইন সাপ্লাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, শিফটস অফ সাপ্লাই কার্ভের দুটো ভাগ, একটাকে আমরা বলবো ইনক্রিজ ইন সাপ্লাই, আর একটাকে আমরা বলবো ডিক্রিজ ইন সাপ্লাই। ইনক্রিজ ইন সাপ্লাই মানে কি, সাপ্লাই কার্ভটা এন্টায়ারলি প্যারালালি ডান দিকে শিফট করছে, তার অর্থ কি একই প্রাইসে সাপ্লাইটা বাড়ছে। ওখানে কি বলেছিলাম, ওন প্রাইস বাড়ার জন্য সাপ্লাই বাড়ছে, তাহলে ওই জন্য সাপ্লাই কার্ভের উপর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাচ্ছে ডান দিকে, রাইটওয়ার্ড, বাট অন দ্য সেম সাপ্লাই কার্ভ। কিন্তু এখানে কিন্তু নিজস্ব দামটা এক আছে, সাপ্লাইটা বাড়ছে। দেখো আমি চার্টের আকারে প্রকাশ করেছি। এখানে দাম যখন 10 টাকা তখন একটা ইন্ডিভিজুয়াল ফার্ম সাপ্লাই দিয়েছে 50, দাম যখন বেড়ে 10ই আছে, দাম একই আছে, অথচ যে সাপ্লাইটা বেড়েছে বাড়িয়েছে 70। তার মানে আমরা যখন ল অফ সাপ্লাই ডিসকাস করেছিলাম তখন ধরেছিলাম কিপিং দ্য আদার থিং রিমেনিং সেম। তার মানে আদার যে ডিটারমিনেন্টস অফ সাপ্লাই ছিল সেগুলিকে আমরা ফিক্স ধরেছিলাম, কেবল ওন প্রাইসটা চেঞ্জ হচ্ছে, তাকে আমরা ল অফ সাপ্লাই বলেছি। তার মানে প্রাইস অফ দ্য কমোডিটি, ওন প্রাইস, আর সাপ্লাই অফ দ্য কমোডিটি ডিরেক্টলি প্রপোর্শনেটলি চেঞ্জ হচ্ছে। দাম বাড়লে সাপ্লাই বাড়বে, দাম কমলে সাপ্লাই কমবে। তার জন্য মুভমেন্ট অন দ্য কার্ভ ছিল। এখানে কি হচ্ছে, এখানে আমরা যে ধরেছিলাম যে ওই যে কিপিং আদার থিং রিমেনিং সেম, যেমন টেকনোলজি, যেমন আদার কমোডিটি প্রাইসেস, ইনপুট প্রাইস, ফার্মের গোল, গভর্নমেন্টের ট্যাক্সেশন পলিসি, গভর্নমেন্টের সাবসিডি পলিসি, এদের মধ্যে যদি কোনো একটা পরিবর্তন ঘটে তাহলে, পরিবর্তন বলেছি মানে চেঞ্জ, বাড়তে পারে কমতে পারে, ওটা পরে আলোচনা করছি। তাহলে এদের মধ্যে যে আদার ফ্যাক্টরস যে আছে তাদের মধ্যে যদি কোনো একটা ফ্যাক্টরসের চেঞ্জ হয় তাহলে সাপ্লাই কার্ভটা এন্টায়ারলি হয় ডান দিকে নয় বাঁ দিকে শিফট করবে। যদি ডান দিকে করে তাহলে ইনক্রিজ ইন সাপ্লাই, যদি বাঁ দিকে শিফট করে তাহলে ডিক্রিজ ইন সাপ্লাই। এবার কি কি কারণে এই ইনক্রিজ ইন সাপ্লাই হতে পারে দেখো নোট করেছি। এই আলোচনাটা করার আগে যদি তোমরা পারো, আমি একটু সরে যাই, তাহলে পুরো একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিলে পরে আমি এক এক করে ডিসকাস করব, তোমরা মিলিয়ে নাও। কীরকম রিজন বলেছি, টেকনোলজি, আমি ওখানে ধরেছিলাম ফ্যাক্টরস অফ সাপ্লাই বা ডিটারমিনেন্ট সাপ্লাইয়ের মধ্যে। তাহলে টেকনোলজি যদি আমি অ্যাডভান্স টেকনোলজি ইউজ করি, অ্যাডভান্স টেকনোলজি বা ফল ইন ইনপুট প্রাইস বা ডিক্রিজ ইন ট্যাক্স বা ইনক্রিজ ইন সাবসিডি, এই চারটাকে নিলাম। এই প্রত্যেকটা ক্ষেত্রে দেখো কনজিউমার মানে প্রডিউসারের কস্টটা ডিক্রিজ করছে। কেন, আমি প্রথমে বলেছিলাম এখানে আমরা ধরবো যে প্রডিউসার হ্যাজ টু বিয়ার দ্য কস্ট ফ্রম হিজ ওন পকেট। তার মানে টেকনোলজি যদি আমার অ্যাডভান্স ব্যবহার করি, তার মানে কি অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করার জন্য প্রোডাকশান বেশি হচ্ছে, আর প্রোডাকশান বেশি হওয়া মানে অ্যাভারেজ কস্টিংটা কমে যাচ্ছে। ফল ইন ইনপুট প্রাইস, অর্থাৎ যে সমস্ত র মেটেরিয়াল বা আদার্স ফ্যাক্টরস দিয়ে আমি প্রোডাকশানটা করছি তাদের যদি প্রাইসটা কমে যায় অবভিয়াসলি আমার কস্ট কমে যাচ্ছে। এবং ডিক্রিজ ইন ট্যাক্স, সরকার আগে যে ট্যাক্সটা করেছিল আমার উপর, প্রোডাকশানের উপর মানে কোয়ান্টিটির উপর, সেইখানে
ট্যাক্সের পরিমাণটা কমিয়ে দিয়েছে। তাহলে আমি যে পকেট থেকে যে ট্যাক্সটা আগে দিতাম মানে অ্যাজ এ প্রডিউসার, সেই পরিমাণটা আমার কমে যাচ্ছে, আগের থেকে একটু কম দিতে হচ্ছে। তার মানে আমার ওন পকেট থেকে এক্সপেন্স রিগার্ডিং দ্য প্রোডাকশন কমে গেছে। বা ইনক্রিজ ইন সাবসিডি, আগে আমার গভর্নমেন্ট 2 টাকা পার ইউনিটে সাবসিডি দিল, এখন আমার গভর্নমেন্ট 5 টাকা পার ইউনিটে সাবসিডি দিচ্ছে। তাহলে 2 টাকা যখন সাবসিডি দিচ্ছিল তখন পার ইউনিটে যে আমার খরচ পড়তো, এখন 5 টাকা দেওয়ার জন্য আমার খরচটা কমে গেল। এবার খরচটা কমে যাওয়ার জন্য প্রাইস যদি একই থাকে, সেম প্রাইস বলেছি, তাহলে ওই জন্য সেম প্রাইসে এই অল অফ দ্য 4 রিজন কস্ট কমে যাচ্ছে, ফলে সেম প্রাইসে আমার প্রফিট মার্জিনটা বাড়ছে। তার মানে প্রফিট মার্জিন বাড়ার জন্য অবভিয়াসলি একজন প্রডিউসার সাপ্লাই বেশি করবে। তার মানে ওই জন্য সেম প্রাইসে আমার সাপ্লাইটা বেড়ে গিয়ে ডান দিকে প্যারালাল শিফট করলো, ওই জন্য এটাকে বলছি ইনক্রিজ ইন সাপ্লাই। তাহলে এখানে কি পয়েন্টগুলো কি? নাম্বার 1, ওন প্রাইসটা ফিক্স থাকবে। নাম্বার 2, সাপ্লাই কাপটা প্যারালালি ডান দিকে শিফট করবে। নাম্বার 3, এনি ওয়ান ফ্যাক্টরস ডাজ ডিপেন্ডস মানে হুইচ আর ডিপেন্ডস অন দ্য মানে ডিটারমিনেন্টস অফ দ্য সাপ্লাই, তাদের মধ্যে যদি কোনো একটার পরিবর্তন ঘটে তাহলে এই ঘটনাটা ঘটবে। যদি চার্টের আকারে দেখো তাহলে দেখো এই চার্টে বলেছি সেম প্রাইসে সাপ্লাইটা বেড়ে গেছে। তাহলে এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আমার যেহেতু দামটা ফিক্সড, কস্টিং যদি আমার কমে যায় প্রফিট মার্জিন বাড়বে, যার ফলে আমি সাপ্লাই বেশি করব। এই চারটে তাইভাবে ব্যাখ্যা করলাম। এবার আসো 5 নম্বরটা একটু খটোমটো, কিরকম একটু ক্লিয়ার করে দিই। এক্সপেকটেশন ইন ফিউচার ওন প্রাইস ফল, সো অ্যাট দ্য কারেন্ট প্রাইস লেভেল সাপ্লাই ইনক্রিজ। আমরা আরেকবার রিপিট করছি, এক্সপেকটেশন ইন ফিউচার ওন প্রাইস মানে নিজস্ব দামটা ফল করবে, তাহলে কারেন্ট প্রাইসে সাপ্লাইটা বাড়বে। একটু চার্ট করে বোঝাই। মনে করো এটাকে আমরা বলেছিলাম কি মার্ক আপ সিস্টেম, কস্ট প্লাস প্রফিট ইজ ইকুয়াল টু প্রাইস, এইভাবে নির্ধারণ করে একজন প্রডিউসার তার দাম দ্রব্যের। মনে করো দ্রব্যটার দাম খরচ করেছিল পার ইউনিটে 10 টাকা, আর দাম কত রেখেছে 15 টাকা। কেন? 5 টাকা সে প্রফিট করবে, এটা ভেবে। তাহলে কস্টের সঙ্গে প্রফিট যোগ করা হয়েছে, করে আমি কারেন্ট প্রাইসটা ধার্য করা হলো। এইবার কি বলছে, ভবিষ্যতে ওন প্রাইসটা ফল করবে। তাহলে ভবিষ্যতে যদি ওন প্রাইসটা ফল করে 15 জায়গায় 12 হয়, তার মানে আমার কস্টটা তো আমার একই আছে। তাহলে কস্ট যদি একই থাকে, কারণ কি সাপ্লাই কোত্থেকে আসে? ওয়্যার হাউস। তাহলে প্রোডাকশন কস্ট আমার একই আছে। তাহলে সেই জায়গা থেকে আমার কি হচ্ছে, এক্ষেত্রে কি হলো, আমার প্রফিট মার্জিনটা কমে গেল। কারণ 12 আগে কারেন্টে আমি 15 করতাম, ভবিষ্যতে 12 হয়, তারপরে 3 টাকা মানে পার ইউনিট আমার প্রফিট কমে যাবে। তাহলে 12 3, তার মানে আমি আগে 5 টাকা লাভ করতাম, এখন হবে আমার প্রফিটের পার্সেন্টেজ কত হবে 2 টাকা। তাহলে অবভিয়াসলি 2 টাকা মানে প্রফিট পরিমাণ কমে যাবে, তাহলে সাপ্লাইটা কমিয়ে দেবো। তাহলে ভবিষ্যতে দাম আমার কমে, তাহলে আমি জানি প্রফিট পার্সেন্ট মার্জিনটা কমে যাবে। তাহলে অ্যাট প্রেজেন্ট প্রাইস আমি কি করব, বেশি বেশি সাপ্লাই করবো, যার জন্য অ্যাট প্রেজেন্ট প্রাইস সাপ্লাইটা বাড়িয়ে দিলে পরে ডান দিকে শিফট করে গেল। নেক্সট পয়েন্ট আসো, নাম্বার অফ দ্য সেলার্স ইন দ্য মার্কেট ইনক্রিজেস। তার মানে আগে 10টা সেলার ছিল, এখন 5টা সেলার যোগ হলো, তাহলে 15টা সেলার। তো অবভিয়াসলি যে 5টা সেলার যোগ হলো মার্কেটে, তা তাদের তরফ থেকে একটা সাপ্লাই আসবে। তার মানে মার্কেট সাপ্লাই বা টোটাল সাপ্লাই উইল ইনক্রিজ অ্যাট দ্য সেম প্রাইসেস। তাহলে অল আর হ্যাপেন্স বা রিজনস ফর ইনক্রিজিং সাপ্লাই। কি বুঝলে? এবার উল্টোটা হবে ডিক্রিজ ইন সাপ্লাই। কি হবে না, যখন বলবো যে ওই যে ওন প্রাইস ফিক্স আছে, ওই যে আদার ডিটারমিনেন্টস অফ সাপ্লাই, ওদের মধ্যে কোনো একটা পরিবর্তন ঘটলে, তাহলে এন্টায়ার সাপ্লাই কাপটা যদি প্যারালালি বাঁ দিকে শিফট করে যায়, তখন সেটাকে আমরা বলবো ডিক্রিজ ইন সাপ্লাই। দেখো তাই হয়েছে। অর্থাৎ দাম যখন OP1 আগে সাপ্লাই করেছিল কত OQ1, এখন সেম প্রাইসে সাপ্লাইটা কমে হয়েছে OQ2, ফলে সাপ্লাই কাপটা আমরা বাঁ দিকে এরকম শিফট করে গেছে, লেফট সাইড, ওই জন্য বলা হচ্ছে ডিক্রিজ ইন সাপ্লাই। এবার আসো রিজন কি, দেখো লিখেছি আমি, আগেই তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো। দেখো প্রথমত টেকনোলজি, এখানে কি করেছিলাম অ্যাডভান্স, এখানে কি করলাম ব্যাকডেটেড বা ইনএফিশিয়েন্ট।
তা যখনই তোমার ব্যাকডেটেড বা ইনএফিশিয়েন্ট টেকনোলজি ইউজড হবে প্রোডাকশন প্রসেসে, তো কস্টটা বাড়বে। তাহলে কস্টটা বাড়বে, কস্টটা যদি বাড়ে আর প্রাইস যদি একই থাকে, প্রফিট মার্জিন কমবে, তাহলে সাপ্লাইটা কমবে। ক্লিয়ার? রাইজ ইন ইনপুট প্রাইস, আগে যে খরচ করে তুমি প্রোডাকশনটা করছিলে, এখন সেই ইনপুটসগুলো ব্যবহার করে তোমার কস্ট অফ প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে, কারণ ইনপুট প্রাইসে বেড়ে গেছে। আগে লেবার ছিল 300 টাকা, এখন 500 টাকা, কিন্তু দাম তো তোমার বাড়েনি, দাম তো একই আছে। তাহলে প্রফিট মার্জিন কমে যাবে। প্রফিট মার্জিন কমে যাবে মানে আগের থেকে সেম দামে এখন সাপ্লাইটা কমিয়ে দেবে, তাহলে বাদিয়ে চলে আসলো। সিমিলারলি বললো ইনক্রিজ ইন ট্যাক্স। ইনক্রিজ ইন ট্যাক্স মানে আগে আমি পার ইউনিটে 2 টাকা ট্যাক্স দিতাম, তার মানে কস্ট অফ প্রোডাকশনের মধ্যে নিজের পকেট থেকে আমার 2 টাকা যেত অ্যাজ এ ট্যাক্স। এখন বললো সরকার যে পার ইউনিটে ভাই তোমাকে 5 টাকা ট্যাক্স দিতে হবে, তাহলে আমার পকেট থেকে খরচের পরিমাণটাকে 3 টাকা বাড়লো, অথচ দাম তো সেম আছে, তার মানে প্রফিট মার্জিনটা কমে যাবে। প্রফিট মার্জিন কমে গেলে পরে সাপ্লাইটা আমি কমিয়ে দেবো, যার জন্য অ্যাট দ্য সেম প্রাইস আমি আগের থেকে কম সাপ্লাই করব যখন আমার ট্যাক্সের পরিমাণটা বাড়বে, মানে গভর্নমেন্ট ইনক্রিজ দ্য ট্যাক্সেস। নাম্বার 4 বলছে ডিক্রিজ ইন সাবসিডি। আগে আমি সাবসিডি পেতাম 5 টাকা পার ইউনিট, যার জন্য আমার প্রফিট মার্জিনটা ভালো ছিল, কারণ কি আমার ওন কস্টটা কমেছিল। এখন সাবসিডি গভর্নমেন্টের তরফ থেকে আমি 2 টাকা পাচ্ছি, তাহলে 3 টাকা আগের তুলনায় 3 টাকা আমাকে নিজের পকেট দিয়ে পে করতে হচ্ছে। তার মানে সাবসিডি পরিমাণ যদি বাড়িয়ে মানে কমিয়ে দেয়, তার মানে কস্ট অফ প্রোডাকশনটা বেড়ে যাবে, অথচ দাম তো আমার ফিক্সড আছে, সেম দাম। তাহলে সেম দামে এখন প্রডিউসার কিন্তু আগের থেকে কম সাপ্লাই করে ডিউ টু রিডাকশন বা ডিউ টু ইনক্রিজ ইন কস্ট অ্যান্ড রিডাকশন ইন সাবসিডি। তাহলে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যখন ডিক্রিজিং সাবসিডি হবে কস্ট অফ প্রোডাকশন বাড়বে, প্রফিট মার্জিন কমবে, সাপ্লাই যেহেতু দাম তোমার ফিক্সড আছে তাহলে দামটার পরিবর্তন হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তোমার সাপ্লাইও কমিয়ে দেবে। এখানে কিন্তু ইন জেনারেল যে আলোচনা সাধারণত আমরা দেখি, গভর্নমেন্ট ট্যাক্সের ক্ষেত্রে জিএসটি ক্ষেত্রে কী হয়, দামের সঙ্গে সংযুক্ত হয়ে দামটা বাড়িয়ে দেয়। এখানে কিন্তু সেই আলোচনা কোনো জায়গায় আমরা করছি না, আমরা ধরছি দামটা ফিক্সড আছে। ক্লিয়ার? তাহলে এই 4টে রিজন যে আমরা দেখলাম, টেকনোলজি, রাইজ ইন ইনপুট প্রাইস, ইনক্রিজ ইন ট্যাক্স, ডিক্রিজ ইন সাবসিডি, এই প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু কস্টটা বাড়ছে, যার ফলে সেম প্রাইসের প্রফিটটা ডিক্রিজ করছে, যার ফলে সাপ্লাইটাও কমে যাচ্ছে এবং সাপ্লাইটা প্যারালালি বাঁ দিকে শিফট করছে। এবার আসো এক্সপেকটেশন ইন ফিউচার, ওন প্রাইস উইল ইনক্রিজ অ্যান্ড অ্যাট কারেন্ট প্রাইস লেভেল সাপ্লাই ডিক্রিজ। কি বলছে? ধরো তোমার কারেন্ট প্রাইসটা হচ্ছে 10 টাকা প্লাস 2 টাকা ইকুয়াল টু 12 টাকা। এবার ভবিষ্যতে দামটা বাড়বে বলছে, তার মানে ধরো 15 টাকা। এবার কস্ট তো বাবা সেম আছে, তাহলে সেক্ষেত্রে আমার কি হলো, ফিউচার প্রাইস যদি দামটা তোমার যদি বেড়ে যায়, তাহলে আমার কারেন্ট প্রাইসে কি হচ্ছে, ফিউচারে তোমার ফিউচারে প্রফিটটা লাভ হবে। কি আমি যে স্টক থেকে তখনই বেচি, তাহলে প্রফিট মার্জিনটা বাড়বে, কারণ 2 টাকা জায়গায় 5 টাকা বাড়বে। তাহলে অ্যাট কারেন্ট প্রাইস, এখানে গুলিও না, কনফিউজ হও না, এই জায়গাটা ওই জন্য বলছি বারবার আমি গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখানে মানে একটা হজবল হয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, ওই জন্য আমি এক্সাম্পল দিচ্ছি। কীরকম? আবার বলছি, ধরো তোমার কস্ট আছে 10 টাকা, 2 টাকা প্রফিট করবে, দামটা রেখেছো 12 টাকা কারেন্ট প্রাইস। এবার কি বললাম, ভবিষ্যতে দামটা বাড়বে, মানে 12 জায়গায় 15 টাকা হবে। কস্ট তোমার একই আছে, কারণ গোডাউন থেকে সাপ্লাই আসছে তো। তাহলে আমার ভবিষ্যতে লাভের পরিমাণটা কত হবে? 5 টাকা। তাহলে ভাই ভবিষ্যতে সেল করাটাই ভালো, কারণ প্রফিট বাড়বে, ভবিষ্যতে আমি সাপ্লাইটা বাড়াবো। কিন্তু অ্যাট প্রেজেন্ট প্রাইসে কী হবে, এই যে প্রেজেন্ট প্রাইস, অ্যাট প্রেজেন্ট প্রাইস তাহলে আমি আগের থেকে মানে ভবিষ্যৎ থেকে আমি এখন কম সাপ্লাই করবো, ইনভেন্টরিটাকে রেখে দেবো, মানে বাড়িয়ে রাখবো। এখন সেম দামে আমি কম সাপ্লাই করবো, অন এক্সপেক্টেশন যে ফিউচারে আমার দাম বাড়বে, প্রফিট মার্জিন বাড়বে, তখন ভাই সাপ্লাইটা বাড়াবো। তাহলে অ্যাট প্রেজেন্ট প্রাইসে আমি কিন্তু সেম প্রাইসে বা কারেন্ট প্রাইসে বা প্রিভেলিং মার্কেট প্রাইসে সাপ্লাইটা আমার কমিয়ে দেবো, যার ফলে সাপ্লাই গ্রাফটা বাঁ দিকে প্যারালালি শিফট করে যাবে। এটাকে আমরা বলছি ডিক্রিজ ইন সাপ্লাই। তাহলে এবার শর্টে নিয়ে আসি আলোচনাটাকে। নাম্বার 1, শিফটস অফ সাপ্লাই বা চেঞ্জ ইন সাপ্লাই দুটো ভাগ, একটাকে বলে ইনক্রিজ ইন সাপ্লাই, আর একটাকে বলে ডিক্রিজ ইন সাপ্লাই। এই দুটো ক্ষেত্রেই ওন প্রাইসটা ফিক্স থাকে, আদার যে ডিটারমিনেন্টস অফ সাপ্লাই তাদের মধ্যে কোনো একটা পরিবর্তন ঘটে, পরিবর্তন ঘটলে পরে সাপ্লাই গ্রাফ এন্টায়ারলি প্যারালালি হয় ডান দিকে নয় বাঁ দিকে শিফট করবে,
যদি ডান দিকে শিফট করে তাকে বলবো ইনক্রিজিং সাপ্লাই, যদি বাঁ দিকে শিফট করে তাকে বলবো আমরা ডিক্রিজিং সাপ্লাই। কি কি কারণে হচ্ছে এক্সপ্লেন করা হয়েছে। কি যদি কনফিউশন থাকে আমাকে কমেন্টে গিয়ে কোশ্চেন করতে পারো, আমি আবার তোমাকে রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আমার উদ্দেশ্য কিন্তু কত সহজভাবে তোমরা ইকোনমিক্সটা বুঝতে পারো, যার জন্য কিন্তু আমার এই পরিশ্রম। আর এই পরিশ্রমে প্রত্যেকেই একজন পরিশ্রম করার ফল আশা করে, আমিও আশা করি, কারণ আমিও মানুষ। তাই একটাই ছোট্ট আশা করি তোমাদের কাছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনো করনি করে রাখো ফিউচার ভিডিওগুলো পাওয়ার জন্য, ফিউচার লেকচার্সগুলো পাওয়ার জন্য। আর বন্ধুবান্ধবকে শেয়ার করো যাতে তারাও যেন ইকোনমিক্সটা সহজভাবে বুঝতে পারে, পড়তে পারে। এইটুকুই আমি তোমাদের কাছে আশা রাখি। কি করবে তো? তাহলে আজকের মতো এখানেই শেষ। আগামী ভিডিওর জন্য ওয়েট করব তুমি আর আমি। টিল দেন, গুড বাই।